কর্জের মধ্যে ডুবে যাচ্ছে। এটা যদি লাগাম টেনে ধরতে পারে পরিচালনা সরকারের, তাহলে অবশ্যই এটা সাফল্য দেখা। যে প্রবলেম আমাদের দেশে আছে, আমাদের যে কর্মসংস্থান প্রয়োজন এবং বিভিন্ন ক্ষেত্রে এবং সামাজিক নিরাপত্তা, অল দিস থিং, সেগুলো করতে গেলে বাজেট তো একটা আপনি বলতে পারেন একটা সুদূর প্রসারী বড় বাজেট। এটা ঠিক আছে। এই সুন্দর বাজেটটিকে আগামী দিনে কিভাবে ওনারা বাস্তবায়ন করেন সংস্কারের পথে, যে সেটাই দেখতে চাই। বাস্তবায়ন করতে পারবে এই সরকার, এবং সেদিকে আমরা তাকিয়ে থাকবো। ঘাটতি ঠিক আছে কিনা? হ্যাঁ, বাজেটের ঘাটতি আছে। এখন কথা হচ্ছে কি, আপনি যদি যে প্রবলেম আমাদের দেশে আছে, আমাদের যে কর্মসংস্থান প্রয়োজন এবং বিভিন্ন ক্ষেত্রে এবং সামাজিক নিরাপত্তা, অল দিস থিং, সেগুলো করতে গেলে বাজেট তো একটা আপনি বলতে পারেন একটা সুদূর প্রসারী বড় বাজেট। এটা ঠিক আছে, কিন্তু আপনার যদি ভিশন মানে থাকে যে আমাদের তো গ্রোথ হইতে হবে, আমাদের জনসংখ্যা বহুল দেশ, এই দেশে করতে মানে দেশটাকে উন্নতি করতে গেলে আপনাকে রিস্ক নিতে হবে, এবং সেখানে বাজেট ঘাটতি আছে। সেটা হয়তো বাইরের থেকে লোন বা অন্য অন্য দিয়ে মেকআপ করবে, কিন্তু আমাদের তো দরকার প্রোডাক্টিভিটি, আমাদের তো প্রোডাক্টিভিটি গ্রোথ দরকার, জিডিপি গ্রোথ দরকার, কর্মসংস্থান দরকার। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বাজেটের যে চেষ্টা করা হয়েছে সম্মিলিত, এক সাইডে মানে সোশ্যাল ইস্যুগুলো নিয়ে এসে ধরো সামাজিক নিরাপত্তা, সেই সাথে সুদূর প্রসারী এই ইয়াং জেনারেশন থেকে দক্ষ করা এবং কর্মসংস্থান এবং নতুন নতুন ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে নতুন নতুন ইন্ডাস্ট্রি যাতে মানুষ করে, সেই সমস্ত বিষয় নিয়ে আসছে বাজেটে, উইচ ইজ ভেরি পজিটিভ। যুব সমাজ, পিছিয়ে পড়া মানুষ, এদের কথাও একই সাথে যুক্ত হয়েছে। আর তৃতীয় যেটা বিনিয়ন্ত্রণ এবং মানবিকতার পাশে এসছে, সেটা হলো ডিজিটালাইজেশন এবং ডিজিটাল অন্তর্ভুক্তির বিষয়টি। আমি এই তিনটে বিষয়কে চিহ্নিত করছি, কিন্তু বিষয়টা এখানে না। নীতি কাঠামো নিঃসন্দেহে খুবই শক্তিশালী এবং সেই অর্থে সূক্ষ্মভাবে বিচক্ষণের সাথে তৈরি হয়েছে, কিন্তু এই নীতি কাঠামোকে বাস্তবায়ন করার জন্য যে আর্থিক ভিত্তি, যে আর্থিক কাঠামো, সেটা অত্যন্ত দুর্বল। কারণ এটার জন্য প্রয়োজনীয় অর্থ নেই, এবং যে অর্থের প্রাক্কলন করা হয়েছে সেটা খুব বাস্তবসম্মত বলে মনে হয় না। এবং আর্থিক কাঠামো যেটা করা হয়েছে তার ভিতরে বিপুল পরিমাণে বৈদেশিক ঋণের ব্যবস্থা করা হয়েছে, এবং এই আর্থিক শৃঙ্খলার ক্ষেত্রে দুশ্চিন্তাটা সেই জন্য কারণ অনেক ক্ষেত্রে বড় বড় ধরনের থোক বরাদ্দ রাখা হয়েছে, যেটা মনে হয় যে হয়তো যদি আর্থিক বিপত্তি দেখা যায় তাহলে এইগুলির ক্ষেত্রে ঘাটছাট হবে সেই বিষয়টি। তো সেই বিচারে এই বাজেটের বাস্তবায়নটাই তো বড় বিষয় হয়ে দাঁড়াবে, এবং এই সুন্দর বাজেটটিকে আগামী দিনে কীভাবে ওনারা বাস্তবায়ন করেন সংস্কারের পথে, যে সেটাই দেখতে চাই। আমি চিন্তাশীল বাজেট বলছি, কিন্তু এইটার ভিত্তি, এই চিন্তাকে বাস্তবায়ন করার ভিত্তি আর্থিকভাবে দুর্বল। কর্জের মধ্যে ডুবে যাচ্ছে। এটা যদি লাগাম টেনে ধরতে পারে পরিচালনা সরকারের, তাহলে অবশ্যই এটা সাফল্য দেখা দিবে। আর জিডিপি গ্রোথ রেট বর্তমানে 3.4 বা 3.5, এখান থেকে 5.5-এর মধ্যে তো অবশ্যই নিতে হবে। মূল অর্থনীতি যদি সামনে না এগোয়, তাহলে ওই যে সামাজিক নিরাপত্তা যে সমস্ত স্কিমের কথা বলেছে সেগুলো ভালো, সেগুলো তখন হবে এটা কি মানুষের ওই যে ইনফ্লেশন হবে এবং মানুষের পক্ষে জীবন ধারণ করা কঠিন হয়ে যাচ্ছে। আর সরকারকে লিড নিতে হবে। আমি যেটা বলতে চাইছি এবং যেটা বাজেটে অনেকটা প্রতিফলিত হয়েছে, সরকারকে লিড নিতে হবে আপাতত উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে নেওয়ার জন্য। সরকার যদি সাকসেসফুলি নিতে পারে এবং সুদের হার যদি কমায়, যেটা নিয়ে অত কথা হয় না, এটা বাংলাদেশ ব্যাংকের পলিসির ব্যাপার, সুদের হার যদি কমিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আমি আশা করতেছি হয়তো 1 বছরের মধ্যে ওই প্রাইভেট সেক্টর জেগে উঠবে। প্রাইভেট সেক্টর না জাগলে শুধু সরকারি অর্থায়নের মাধ্যমে ইকোনমি 5.5 জিডিপি গ্রোথে 5.5 বা 6-এর মধ্যে পৌঁছানো কঠিন হবে। না, এটা বাস্তবায়ন বা উচ্চবিলাসী শুনো, বর্তমান প্রেক্ষাপটে যেখানে ইকোনমি স্থবির হয়ে বসে আছে, জিডিপি গ্রোথ লোয়েস্ট ইন মেনি ইয়ার্স, সেখানে বাজেটের তোমরা যদি বলো উচ্চবিলাসী, এটা কোনো খারাপ বিষয়। মানে বাজেটটা বড়ই করতে হবে
যেটা নিয়ে আমরা চিন্তিত সেটা হচ্ছে ঘাটতি বাজেটের আকারটা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এবার কিন্তু অর্থমন্ত্রী মহোদয় সেটা চেষ্টা করেছে যে ঘাটতি বাজেট আকারটা যাতে না বাড়ে। আর যেটা আরেকটা যেটা ভালো বলেছেন উনি, সেটা যদি বাস্তবায়ন করতে পারে সেটা অবশ্যই বাহবা পাবে। সেটা হচ্ছে সরকারের পরিচালনাগত ব্যয়, সেটা যদি কমানো যায় তাহলে তো তোমার ওই যে সারপ্লাস থাকবে উন্নয়ন পরিকল্পনার জন্য, তখন ঘাটতি বাজেট অটোমেটিকলি কমবে। ইন ওয়ান স্টেজ বাংলাদেশের ঘাটতি বাজেট জিডিপি 4% অ্যাক্সিভ করছে, এখন অবশ্য জিডিপি 4% অ্যাক্সিভ নিচ্ছে। ইন্টারন্যাশনাল যে ক্রাইটেরিয়া সেটাতে ঘাটতি বাজেট লিমিট হচ্ছে জিডিপি 4%, এর উপরে গেলে সেটা ছাড়েনি। তখন হবে কি ইনফ্লেশন হতে থাকে, আর একটা ঋণ নিয়ে আরেকটা ঋণকে আমরা শোধ করতে থাকি, যেটা পাকিস্তানে হচ্ছে, অন্যান্য অনেক দেশে হচ্ছে। এটা কাম্য না। সুতরাং সব কিছু মিলিয়ে শুনো, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসছে, এই সরকারকে আমরা আশা করতেছি। আর উনি যেটা বললো যে 1 বছরের মধ্যে আমরা স্টেবিলাইজেশন করবো, 2 বছরের মধ্যে আমাদের অন্যান্য প্রোগ্রামগুলো সাকসেসের দিকে যাবে। পুঁজিবাজারের ক্ষেত্রে যদি আমি পুঁজিবাজারের ক্ষেত্রে আমি বলছি এটা সংস্কার দরকার, এটা ওয়াইডেনিং দরকার, এটা ব্রডবেস করতে হবে, সেটার প্রক্রিয়াগুলো হয়তো এখানে বিস্তৃতি বলা হয়। হ্যাঁ, তবে এই আরেকটা জিনিস বলেছেন সেটা হচ্ছে ব্যাংকিং খাতে ভঙ্গুর, ইন সাম কেসেস রিক্যাপিটালাইজেশন দরকার হবে, এটা পাবলিক মানি, অবশ্যই শুধু সরকারি অর্থায়ন হবে। প্রাইভেট সেক্টর যদি মানে আগের মতো যদি উৎসাহ দেখায়, তারা যদি আবার ডিমান্ড ফর ক্রেডিট মানে বড় করতে থাকে ব্যাংকিং চ্যানেল থেকে এবং পুঁজিবাজার থেকে যদি লং টার্ম ঋণ নিতে থাকে, ঋণ না ক্যাপিটাল, তাহলে হবে। বাট ইট উইল টেক টাইম। ওই লক্ষ্যমাত্রাতে একা পৌঁছতে পারে না, এটা অবশ্যই ওই বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। বিদেশি ঋণের উপর নির্ভরশীল শোনো, বিদেশিরা ইচ্ছা করে ঋণ অনেক সময় দেবেও না, চাইলেও দিবে না। আমার ইকোনমি যদি উপরের দিকে না যায়, আমার যদি এক্সপোর্ট না বাড়ে, আমার যদি রিমিটেন্স না বাড়ে, আমার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যদি না বাড়ে এবং ইনফ্লেশন যদি কন্ট্রোলে না থাকে, তাহলে বিদেশিরা ঋণ দিবে না। সুতরাং এই কথাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। ফরেন এক্সচেঞ্জের শুধু রিজার্ভ হলে হবে না, ওই যে এক্সচেঞ্জ রেটের স্টেবিলিটি দরকার আছে। হ্যাঁ, এটা খুবই প্রয়োজন। আবার ইনফ্লেশন মোটামুটি কন্ট্রোল থাকতেই হবে। সব কিছু মিলিয়ে একটা চ্যালেঞ্জিং ইকোনমি। তবুও আমি আশাবাদী এই জন্য যে যদি ক্যাপিটাল মার্কেটটাকে চাঙ্গা করা যায়, ব্রডবেস করা যায়, সেখান থেকে মানে লং টার্ম ক্যাপিটাল নেওয়া যাবে। আর সরকার যেটা উনি হয়তো বলবে পরের অংশ বলবে, সরকারের অনেকগুলো অ্যাসেট সিকিউরিটাইজেশন করতে হবে, বন্ড ইস্যু করতে হবে, সেটা ওনার চিন্তাতে আসে। এটা উনি বারবার বলে সিকিউরিটাইজেশন করলে অনেক টাকা পেয়ে যাবে, সরকারের অনেকগুলো আইডেল অ্যাসেট বসে আছে, এই অ্যাসেটগুলোকে বিক্রি করে দিতে হবে ক্যাপিটাল মার্কেট, আর সরকার অনেক টাকা নিয়ে পেয়ে সরকারের জন্য অর্থায়নটা অনেক সহজ হবে। হ্যাঁ, তো আশা করি শুনো, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা যদি আমাদের এমপ্লয়মেন্ট বাড়ে, জিডিপি গ্রোথ রেট বাড়ে, এক্সপোর্ট যদি বাড়ে, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের যদি স্থিতি থাকে, এক্সচেঞ্জের যদি স্থিতি থাকে এবং ইনফ্লেশন মোটামুটি কন্ট্রোলে থাকে, তাহলে দেখবা যে এভরিথিং ইজ গোয়িং ওকে। তার মানে তো সেটা অনেক জটিল বাজে।